এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আগামীকাল নীলার গায়ে হলুদ। আজ রাতটা পার হলেই কাল সব আয়োজন শুরু হয়ে যাবে। সেই সাথে নীলাদের সেই কয়জন রিলেটিভ আছে তারাও আসতে শুরু করবে। সন্ধ্যা হয়ে গেল, নীলা চুপচাপ রুমের মাঝে বসে আছে। একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কাটাচ্ছে সে। নিবিড় ফিরে আসার পরও বাবা একবারের জন্য নিবিড়ের সাথে দেখা করতে দেয়নি। হঠাৎ ড্রয়িং রুমে কারো কথাবার্তা শুনে সেদিকে একটু ভালো করে লক্ষ্য করলো সে। মাঝে মাঝে একটা কণ্ঠ, পরিধানটির মতো লাগছে। ড্রয়িং রুমে দিকে পা বাড়াতে গেলেই হুট করে এসে রুমে ঢুকে যায় নিবিড়। নিবিড়কে দেখে যেন এক মুহূর্তের জন্য কোনো জড় পদার্থ হয়ে যায় নীলা। নীলার খুব কাছাকাছি এসে দাঁড়ায় নিবিড়। রুমের নিস্তব্ধতায় দুজনের ঘন ঘন নিঃশ্বাসটা যেন একে অপরের কানকে স্পর্শ করছে বারবার। সাথেই সাথে ক্রমশ বেরিয়ে চলেছে বুকে ধুকপুক শব্দটা। কয়েকটা বড় বড় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নীলাকে আচমকা খুব শক্ত করে জড়িয়ে ধরে নিবে। নীলা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হবে, তাই এখনো জড় পদার্থের মতো চুপচাপ মিশে আছে নিবিড়ের বুকে। নীলাকে জড়িয়ে ধরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস ফেলে নিবিড়। খুব ভয় ও কষ্টের পর কিছু পাওয়ার অনুভূতিটা যেমন হয় ঠিক তেমন। কিছুটা সময় অতিবাহিত হলে নীলা এবার নিজের ঘর থেকে বেরিয়ে নিবিড় থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। নিবিড় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, অনেক কিছুর পর তোমার কাছে ফিরে আসতে পেরেছি, ছাড়তে বলো না প্লিজ। নীলা তবুও নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিবিড়ের দিকে চেয়ে বলে, এখন কেন এসেছো বলো, কষ্টটা আরো বাড়িয়ে দিতে। নিবিড় কিছুটা হাস্যজ্জ্বল ভাব নিয়ে নীলার দুগালে হাত রেখে বলে, কষ্টটা একেবারে দূর করে দিতে এসেছি। নীরা আমাদের সাথে চিট করেছে। বাচ্চাটা আসলে আমার না, এটা ওর আর এক বয়ফ্রেন্ডের বাচ্চা, যে আমার ঘরে চাপাতে চেয়েছিল। যেটা আমি তোমাদের অনেক আগেই বোঝানোর চেষ্টা করেছি যে আমার কোনো দোষ নেই, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করেনি। এখন আমি একদম প্রমাণ সহ নিয়ে এসেছি। এখন কেউ আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। নীলা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চোখে মুখে ঝিলিক দেওয়ার মতো করে বলে ওঠে, সত্যি? নিবিড় এবার হাস্যোজ্জ্বল মুখে নীলার কপালের সাথে কপাল লাগিয়ে বলে, আমাদের লাইফে আর কোনো বাধা নেই। বলেই কিছুক্ষণ চুপ থেকে নীলার নাকের সাথে নাক ঘষতে লাগলো। নীলাও নিশ্চুপ ভাবে চোখ বন্ধ করে নিল। তার শরীর জুড়ে যেন এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে বারবার। দুজনেই নিশ্চুপ হয়ে অনুভব করছে একে অপরের কাছে পাওয়া ও তাদের এর প্রতিটি স্পর্শ, যা এতদিন এক সেকেন্ডের জন্য পায়নি তারা। দুজনের মাঝে হয়তো একটা ভাবনা, ইস সময়টা যদি এখানেই থমকে যেত। নীলার বাবা পুরো বিষয়টা বুঝলো, নিশ্চুপ হয়ে আছে। আজ বাদে কাল হলুদ, পরদিন বিয়ে। এমন একটা সময় এসে এখন এসব দাঁড়ালো যে কি যে করবে কিছুই বুঝতে পারছে না। যদিও তার মেয়ে সুখটাই তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা মেয়ে তার, সে সুখে থাকলেই তার সুখ। অনেক বাবা ভাবির পর ফাইনালি সিদ্ধান্ত নিল এখনো একদিন বাকি আছে। পাত্রপক্ষকে বলে বিয়ে ক্যান্সেল করার চেষ্টা করবে, হয়তো একটু ঝামেলা বা কথা শোনাতে পারে, তবে তার মেয়ের সুখবরটাই তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পাত্রপক্ষের কানে বিয়ে ক্যান্সেল করার খবরটা পৌঁছাতেই এর তীব্র বিরোধিতা করে তারা অলরেডি আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। এখন একদিন আগে বিয়ে ক্যান্সেল করাটা মোটেও যুক্তিযুক্ত নয়। তাই খবর পাওয়া মাত্র রাত 10টার দিকে ছেলে সহ ছেলের বাবা, ছেলের ছোট ভাই এসে হাজির হলো নীলাদের বাসায়। পরিস্থিতি খুবই অশান্তজনক। সবকিছু ঠিকঠাক রেখে এখন একদিন আগে বলছে বিয়ে হবে না, এটা কিছুতেই তারা মেনে নিবে না। এমনিতেই পাত্র নীলাকে দেখার পর বিয়ের ডেট আরো এগিয়ে নিয়ে এসেছে। সেই জায়গায় বিয়ে হবে না, এটা তো মেনে নেওয়ার মতো না। পাত্রপক্ষ খুব সবাই জোরাজুরি দেখাতে শুরু করেছে। নীলার বাবা এত ঝামেলা নিতে না পেরে সোফায় বসে গিয়ে চুপচাপ। রাজ ঠান্ডা মাথায় বিষয়টা তাদের খুলে বলল, তারা মেনে নিতে চাইছে না। প্রয়োজনে নিবিড়কে এখানে মেরে ফেলার হুমকি দিচ্ছে পাত্র। রাজের সাথে এবার তুষারও ঠান্ডা মাথায় তাদের বুঝাতে গেলে ছেলেটা তাদের থ্রেট দিয়ে বলে,
আমি যতদূর জানি আপনারা এখানে ব্যাচেলর ছেলে, এক একজন এক এক জায়গা থেকে এখানে এসেছেন পড়াশোনা করতে। সো স্টুডেন্ট মানুষ স্টুডেন্টের মতোই থাকুন। বেশি বাড়াবাড়ি করলে পড়ালেখা দূরে থাক, এই শহরেও ঢুকতে পারবেন না। রাজ এবার কিছু না বলে নিজের রাগে কন্ট্রোল করতে চুপচাপ একপাশে সরে গেল। নিলয় এতক্ষণ চুপ থাকলো, এবার একটু এগিয়ে গিয়ে পাত্রের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া একটু সাইডে আসুন তো, এই পার্সোনাল কিছু কথা আছে আপনার সাথে। ছেলেটা এবার স্বাভাবিকভাবে সাইডে গিয়ে তেজ নিয়ে পড়ে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, তবে আমাদের কথার বাহিরে কিছু বলতে যাবেন তো ভালো হবে না। নিলয় এবার একটু হেসে বলে, না ভাই, আপনাদের কথার বাইরে আর কি বলবো বলুন, আমাদের কি সেই সাহস আছে? আমরা হলাম সাধারণ মানুষ, সেখানে আপনারা হলেন কত উঁচু শ্রেণীর। আপনারা চাইলে আমাদের মারতেও পারবেন, আবার শহর থেকে বেরো করে দিতে পারবেন। কিন্তু একটা জিনিস ভাবুন তো, আপনি সুন্দরভাবে গাড়িতে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হুট করে একটা ট্রাক এসে আপনার গাড়িতে ধাক্কা দিয়ে ছিটকে রাস্তার বাইরে ফেলে দিল। ট্রাকটা কিছুক্ষণের মাঝে উধাও হয়ে গেল, লোকজন ভিড় জমালো আপনার ভাঙা গাড়ি ও আপনার লাশ দেখতে। তখন আপনার অবস্থা কি হবে একটু ভাবুন তো। আরও সহজভাবে বলি, কারোর সাথে কথা বলার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে হাতের আঙুল সবগুলো এক সমান হয় না। বিয়ের আগের দিন রাতেই বিয়ে ভাঙা নিয়ে এক প্রকার ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল অনেকটাই। নিলয় ঠান্ডা মাথায় কথা বলার পরও কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল ছেলেটা। কিছুক্ষণ নীরব থাকার পর নিলয় আবার শান্তভাবে বলে, আপনাদের ভদ্রলোক মনে হচ্ছে, তাই ভদ্রভাবে বুঝিয়েছি, অভদ্র হতে বাধ্য করবেন তো। এইটুকু বলেই লোকটার চেহারার দিকে তাকিয়ে একটা হাসি দিল নিলয়। মুখে হাসি রেখেই বলে, আমাদের সম্পর্কটা হাসি অবধি সীমাবদ্ধ থাকুক। আরেকটা বিষয় হলো, এখানে 3টা জীবনের প্রশ্ন, তারা দুজন দুজনকে ভালোবাসে, সেখানে আপনি জোর করে যদি বিয়েও তাকে করতে চান, তাহলেও কি হ্যাপি হতে পারবেন? কখনোই না। সবচেয়ে বড় কথা হলো, এতে আমার বন্ধুর জীবন জড়িয়ে আছে, সেই কষ্ট পাবে, এটা আমি কিভাবে মেনে নেব বলুন? লোকটা এখনো কিছুই না বলে চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে রইল। নিলয় আবার গম্ভীর মুখ করে বলে, লোকটা আপনি শুধু আমার ফ্রেন্ডশিপটাই দেখেছেন, তার গভীরতা দেখেননি। যাই হোক, এখন চুপচাপ নীলার বাবার সামনে গিয়ে বলবেন যে ওরা যেহেতু একে অপরকে ভালোবাসে, তাহলে আপনি আর জোর করে তা ভাঙতে চান না। ওরা সুখে থাকুক, এটাই আপনি চান। সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, যেন বুঝতে না পারে আমার কারণে আপনি এসব বলেছেন। আর আপনার বিয়ের প্রস্তুতি, খরচপাতি, আয়োজন, এসব কিছু যদি ক্ষতিপূরণ চান, তাহলে আমার থেকে নিয়ে যাবেন। এবার মুখ খুলে বলে, আসলে ভাইয়া সবাইকে দাওয়াত দেওয়া। নিলয় এবার রাগী লুক নিয়ে বলে, আমার কাছে আপনার ওসব ফালতু কাহিনী শোনার একদম সময় নেই। বেশিক্ষণ বকবক করে আমার সময় নষ্ট করবেন তো আমি আপনার জীবন নষ্ট করে দেব। চুপচাপ যা বললাম তা গিয়ে করবেন। লোকটা এবার শান্তভাবে তাদের সামনে এসে বলে, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা। দুনিয়ার সবচেয়ে দামি হলো ভালোবাসা। ভালোবাসা না থাকলে জোর করে পাওয়া যায় না, পাওয়া হয় না। ভাইয়াটার কথা আমি বুঝতে পেরেছি। নীলা ও নিবিড় ভাইয়া একে অপরকে খুব ভালোবাসে। আমি চাই ওদের ভালোবাসাটা পূর্ণতা পাক। ওদের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। লোকটার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না তার বাবা ও ছোট ভাই। তারা কিছু বুঝতে চাইলেও লোকটা কোনো রকম বুঝিয়ে তাদের টেনে ধরে সবার থেকে বিদায় নিয়ে দ্রুত বাইরে চলে গেল। নীলা চুপচাপ ফরিদা আন্টির কাছে গিয়ে তাকে কানে কানে কিছু বলে আবার সরে গেল। ফরিদা আন্টি নিজের মাঝে কিছু ভেবে নিবিড়কে ডাক দিয়ে নিয়ে একপাশে চলে গেল। বাকিরা সবাই সোফায় বসে নিবিড়কে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ফরিদা আন্টি বলে, এখনো মায়ের সামনে ঢং করার দরকার নেই, যেটা প্রশ্ন করব তার ফটাফট উত্তর দিবি। নিবিড় কিছুটা কৌতূহলী ভাবে ফরিদা আন্টির দিকে চেয়ে তাকালো। ফরিদা আন্টি স্বাভাবিকভাবেই বলে, নীলাকে ভালোবাসিস তা বুঝলাম, বিয়ে করতে পারবি এই 2 দিনের ভিতর? নিবিড় যেন আকাশ থেকে পড়লো। তার প্ল্যান ছিল আজ কোনো মতে বিয়েটা ঠেকিয়ে সবকিছু স্বাভাবিক করে নেওয়া, কিন্তু হুট করে বিয়ে অবধি তার প্ল্যান ছিল না। তাই অবাক তো কিছুটা হবেই। ফরিদা আন্টি আবার বলে, অন্তত আমার সামনে ঢং করবি না। বিয়ে করতে পারবি কিনা সরাসরি বল। তখনই সেখানে তুষার এসে ঢুকে গেল আর নিবিড়ের কাঁধে হাত রেখে বলে, আরে আন্টি, সে তো এক পায়ে রাজি, লজ্জায় আপনার সামনে ঢং করছে। জানেন, সে ভেবেছিল আপনি আর তাকে নিজের ছেলে বলে পরিচয় দিবেন না, কখনো এসব মেনেও নেবেন না।
তাই সে নীলাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যান করেছিল। তুষারের কথা যেন বেকুব বনে গেল নিবিড়। তুষারের এত বড় মিথ্যা কথা শুনে সে কিছু বলতে গেলে তুষার তাকে থামিয়ে দিয়ে বলে, ভাই লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে বলতে দে। আর আন্টি, আপনি গিয়ে নীলার বাবার সাথে কথা বলুন বিয়ের বিষয়ে। নিবিড়ের থেকে পুরোপুরি পাকা। লজ্জায় ওর বুক ফাটে তো মুখ ফোটে না। ফরিদা আন্টি সেখান থেকে চলে গেল। নিবিড় অবাক হয়ে বলে, আজব তো, আমি কখন বললাম নীলাকে নিয়ে পালিয়ে বিয়ে করব। তুষার এবার নিবিড়ের দিকে চেয়ে বলে, নীলাকে বিয়ে করতে চাস না? নিবিড় কিছু না ভেবেই বলে, হ্যাঁ, কিন্তু তার আগেই তুষার বলে, আমিও তো ওটাই বলেছি যে তুই রাজি, চুপচাপ থাক ভাই, অনেকদিন কারো বিয়ে খাইনি। নীলার বাবা ওর কিছু রিলেটিভ ও অফিসার ক্লায়েন্টদের অলরেডি দাওয়াত দিয়েছে। সবাইকে দাওয়াত দিয়ে এখন বিয়ে ক্যান্সেল হওয়ার বিষয়টা জানাজানিটা মোটেও অনেকটা লজ্জাজনক। আর এদিকে ফরিদা আন্টির কথাও এই বিষয়টা ভেবে নীলার বাবা একটা সিদ্ধান্ত নেয় যে কালকে গায়ে হলুদ বাদ দিয়ে পরশু রাতে ডিরেক্ট বিয়ে সেরে ফেলবে। গেস্টদের থেকে দাওয়াত ফিরিয়ে নিতে হবে না, আর সেই সাথে বিয়েও হবে। মাঝখানে একটা পরিবর্তন, শুধু বরবদল। তবে পরশু বিয়ে হলেও একটা শর্ত রাখলো নীলার বাবা, নিবিড় পড়াশোনা শেষ করে নিজের পায়ে না দাঁড়ানো অবধি নীলা তার বাবার কাছেই থাকবে। সবকিছু আগের মতোই থাকবে, মাঝখানে শুধু দুজনের বিয়েটা সম্পূর্ণ হয়ে থাকবে দুজনের। ওই রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে বাইরে যেতে গেটের সামনে একটা খাম পায় তুষার, যার উপরে লেখা, রাত ছাড়া অন্য কারোর এটা খোলা নিষেধ। তুষারের মাঝে কৌতূহল জাগলো, এটা কি যে রাত ছাড়া অন্য কেউ দেখতে পারে না? খুলে দেখবে কি দেখবে না, এটা নিয়ে কিছুক্ষণ ভাবলো সে। পরে নিজের মাঝে সিদ্ধান্ত নিল যে না থাক, অন্যের পার্সোনাল জিনিসে হাত না দেওয়াই ভালো হবে। আর কিছু না ভেবে খামটা নিয়ে রাজের হাতে দিয়ে বলে, রাজ, তোমার জন্য প্রেমপত্র এসেছে, তাই অন্য কারো দেখা নিষেধ। কিছুক্ষণ অবাক হলো ওটা দেখে। কিছুটা ভেবে খামটা ছিঁড়ে দেখে একটা চিরকুট, সেখানে প্রথমেই ধমক দিয়ে লেখা, সমস্যা কি আপনার? জানেন যে আপনাকে না দেখে আমি থাকতে পারি না, তবু আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? বলেছিলেন তো প্রতিদিন আসবেন। আচ্ছা, আপনি কি আবার অসুস্থ হয়ে গেছেন? আচ্ছা অসুস্থ হলেও সন্ধ্যায় আপনার বাসার সামনে একটা গাড়ি যাবে, সেটাতে উঠে সোজা চলে আসবেন। বেশি অসুস্থ হলে প্রয়োজনে একটু দেখা করে আবার চলে যাবেন। আপনাকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে তারা। লেখা দেখেই বুঝে গেছেন, তাই পরিচয় দিয়ে আর কি করব? আর না বুঝেও মনকে প্রশ্ন করুন, সে বলে দেবে এটা কার চিঠি। সত্যি তো। আরোহী তো আবারও 3 থেকে 4 দিন পড়াতে যেতে পারেনি রাজ। আর এইদিকে আগামীকাল ঠিক করেছে নিবিড় ও নীলার বিয়ে। আজ না গেলে আগামীকালও যেতে পারবে না। তার চেয়ে আজ কিছুটা ঝামেলা কম আছে। আজ গিয়ে কাল ও পরশু যেতে পারবে না বলে দিলেই হবে। তবে মেয়েটা ইদানিং বেশি করছে। কয়েকদিন না গেলেই এমন শুরু করে যেন তার অনেক বড় ক্ষতি করে ফেলেছে রাজ। সেই জায়গায় টিউশনি অফ করে দিলে কি করবে, এটা রাজ নিজেই বুঝতে পারছে না। আরোহীকে পড়াতে গেলে প্রথমে কিছু প্রশ্ন ছিল এমন, যে কেন আসেননি, কি হয়েছে, এমন নানান প্রশ্ন। ইদানিং ব্যস্ততার কথা বলে কোনো মতে তা এড়িয়ে গেল রাজ। পড়ার সময় আরোহী কিছুটা চিন্তিত ভাব নিয়ে বলে, আচ্ছা, আপনার প্রিয় রং কি? আজ কিছুটা ফ্রিকুচকে বলে। কেন? আরোহী একটু বিরক্তি নিয়ে বলে, উফ, বলেন না। রাজ বইয়ের দিকে চোখ রেখে বলে, নীল ও কালো। আরোহী আবার বলল, কোনটা বেশি ভালো লাগে? রাজ এবার বিরক্তি নিয়ে বলে। এসব জেনে তোমার কাজ কি? আরোহী চসূচক শব্দ করে বলে, আছে, কাজ আছে। এটা একটা সাইকোলজিক্যাল পরীক্ষা, আমি টেস্ট করে নিই, তারপর আপনাকে বলবো। রাজ এবার কিছুটা জানার কৌতূহল নিয়ে বলে। আরোহী আচ্ছা, করো দেখি। সাইকোলজিক্যাল বিষয় নিয়ে ধারণা রাখাও ভালো। এবার অনুমতি পেয়ে বলে ওঠে, ধরেন আপনার সামনে 2টা মেয়ে দাঁড়িয়ে আছেন। একটা পরে আছে নর্মাল জামা, আর একটা পরে আছে শাড়ি। আপনার কাছে কোনটাকে দেখতে ভালো লাগবে? রাজ আবার কিছুটা অবাক হয়ে বলে। এসব আবার কেমন প্রশ্ন? আরোহী বলে, এটা আমাদের স্যার শিখিয়ে দিয়েছে, বলেছে বাসায় প্র্যাকটিস করতে। মেয়েরা ছেলেকে দিয়ে করতে, আর ছেলেরা মেয়েকে দিয়ে। তো আমি কাকে দিয়ে প্র্যাকটিস করব বলেন? আমার তো আছেন শুধু আপনি। রাজ কিছুটা ভাবার পরে বুঝতে পারছে না আরোহী কোন সাইকোলজির মাঝে পড়েছে, তাই আর উত্তর জানতে
কিছু না ভেবে উত্তর দিল। শাড়ি পরাটা ভালো লাগে নর্মালের থেকে। আরোহী আবার বলে, আচ্ছা, প্রথম ধাপ পার হলেন, এখন সেকেন্ড ধাপ হলো আপনার সামনে দুইটা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা পরেছে নীল শাড়ি, আরেকটা পরেছে কালো শাড়ি। আপনার কোনটাকে ভালো লাগবে? রাজ স্বাভাবিকভাবেই উত্তর দেয়। নীল। আরোহী আবার বলে, সাথে কাচের চুড়ি থাকলে কেমন লাগবে? রাজ আবার বলে। সুন্দর লাগবে। আরোহী এবার একটু মুচকি হেসে বলে, আপাতত 2 ধাপ কমপ্লিট। এবার টেস্ট করে আপনাকে ফলাফল জানানো হবে। আপনার ভাবনা অনেক জটিল, এটা নিয়ে একটু সময় নিয়ে গবেষণা করে দেখতে হবে। রাজ এবার ভ্রুকুচকে বলে, এটা কি সত্যি কোনো সাইকোলজিক্যাল বিষয় নাকি আমায় নিয়ে মজা করছো? আরোহী একটু হেসে বলে, মজা না, এটা সিরিয়াস। আর মজা করলেও কি হবে? আপনার সাথে মজা করব না তো কার সাথে করব? আপনি ছাড়া আমার আর কে আছে বলুন তো? এরই মাঝে কারো গলার আওয়াজ পেল তারা। কাজের মেয়েটা নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলো। নাস্তাগুলো টেবিলের এক পাশে রেখে রাজের হাতে মাছ শেষে বেতনের খামটা দিল। এরপর চলে গেল মেয়েটা। রাজ বাসায় আসার পর ফ্রেশ হয়ে রুমের খামটা খুলে দেখে টাকার সাথে বড় পাতায় কিছু লেখা। লেখাগুলো এক পাশে রেখে চিঠিটা হাতে নিল। সেই সময় ড্রয়িং রুমে থেকে ফরিদা আন্টি ডাক আসে। রাজ চুপচাপ কাগজটা এক জায়গায় রেখে দিয়ে ফরিদা আন্টির কাছে চলে গেল। সবাই মিলে বিয়ের আলাপ করছে। কালকের শেষে সন্ধ্যায় সব শুরু হবে। মাঝখানে কালকের দিনটা আসে, তাই সবাই মিলে প্ল্যানিং করল। প্ল্যানিং শেষে রুশানের টপিক, সে এখন মোটামুটি সুস্থ হলো, কয়েকদিনের বিশ্রামের জন্য বাসায় রেখে এসেছে। আর এখানে নিবিড়ের বিয়ে, সেই কিনা থাকলে হয়। নিলয় সহজ সরল দেখে তাকে দায়িত্ব দিল রুশানকে নিয়ে আসার। নিলয় যেমনই হোক সবার কাছে এসে সরল মনের একজন ছেলে, তাই কিছু বলতেও পারছে না কাউকে। তার মানে তাকে আবার সেই রুশানের বাসায় যেতে হবে। রাতের খাওয়া শেষ হলে রুমে গিয়ে খামের ভেতরে পাওয়া কাগজটা বের করে রাজ আরোহীর মা কাগজটাতে কি এমন বার্তা দিয়েছে তা দেখার কৌতূহল যেন বেরিয়ে চলেছিল এতক্ষণ ধরে। কাগজটা খুলে দেখে পুরো কাগজ ভর্তি লেখা, যেন একটা রচনা লিখে দিয়েছে তাকে। রাজের কৌতূহল বেরিয়ে চলেছে ক্রমশ। বইয়ের মাঝে কাগজটা নিয়ে পড়তে শুরু করলো সে। লেখার প্রথমেই আরোহীর মা তাকে সম্বোধন করে দিল যে, তুমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে পা রাখো তাহলে তোমায় প্রথমে বলে দিচ্ছি যে এদিকের পেছনে লাগতে আসা মানে নিজের জীবন হাতে নিয়ে কোনো স্রোতময় নদীতে ঝাঁপ দেওয়া। একবার হাত থেকে হারিয়ে গেলে দ্বিতীয়বার খুঁজে পাবে না। তাই প্রথমেই বলে রাখছি, পড়ালেখা করতে এই শহরে এসে থাকলে এসব থেকে দূরেই থাকো। এটা তোমার জন্য ভালো হবে, কারণ যেখানে দেশের প্রশাসন ও অনেক বড় বড় নেতারা তার সাথে কানেক্টেড, সেখানে তোমার মতন সাধারণ ছেলে এবার ঢুকে গেলে কোনো গভীরতায় খুঁজে পাবে না। তবুও আমি মনে করি অনেক মাস হবে তুমি আরোহীকে পড়ানোর নামে এই বাড়িতে এসেছো, বছরখানেকের মতন। আমি দেখতে চেয়েছিলাম নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস আছে তোমার। কয়েকদিন যেতেই এসব থেকে সরে যাও কি না, বা তুমি নিজের অবস্থানেই রয়েছ, পিছু পা হাঁটছো না। হয়তো সব প্রস্তুতি নিয়েই নেমেছো তুমি। যদি তোমার মনে হয় তুমি সেসব দিক টিকবে তাহলে আমার কথাগুলো শুনো। এতটুকু পরে রাজ অপর পৃষ্ঠায় গেল। যেই বিষয়ের জন্য আরোহীদের বাসায় পা রাখা তা বোধহয় তার হাতে এসেই পৌঁছেছে। 4-5টা একবার সে আবারও পড়া শুরু করে রাজ। সে আমাদের কাছে একসময় ফেরেশতার মতন ছিল, যেমনটা এখন দেশের মানুষেরা ভাবে তাকে। আগে ফ্যামিলিকে সময় দিত সে। আরোহী ছোট থাকতে 2 দিন পর পর বাসায় এসে আরোহীর সাথে সময় কাটাতো। বলতো মেয়েটাকে না দেখলে তার অস্থির অস্থির লাগে। কিন্তু কয়েক বছরের মাঝে তার পরিবর্তন আসতে শুরু করে। কখনো সপ্তাহ খানেক পর আসতো, এরপর মাসখানেক, আর এখন তো কয়েক মাস পার একবার বাসায় আসে। একদিন বিষয়টা সন্দেহ হলে আমি তাকে ফলো করে অনেক কিছুই জানতে পেরেছি। ভালো মুখোশের আড়ালে সে একটা অন্ধকার সাম্রাজ্য তৈরি করে নিয়েছে। সেখানে তার ক্ষমতা অনেক বেশি। মাদক দ্রব্য থেকে শুরু করে নারী পাচারও মানুষের শরীরে
অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাক মার্কেটে বিক্রি করা। বছরে হাজারো মানুষের জীবন সে নিজ হাতে শেষ করে দিচ্ছে। বিশেষ করে মেয়েরা তার প্রধান টার্গেট। কিছু মেয়েদের সাথে হওয়া জঘন্য অন্যায় আমি নিজ চোখেই দেখেছি। তার মুখোশ খুলে দেওয়ার কথা বললে সে আমাকে ও আরোহীকে ওদের মতন শেষ করে দেওয়ার হুমকি দিয়ে চুপ করিয়ে রাখে। আমি নিজের কথা ভাবি না। আমার জীবনের বিনিময়ে হাজারো মানুষের জীবন বাঁচালে এটা আমার জীবনের করার সর্বোচ্চ উত্তম কাজ হবে। কিন্তু পারি না শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে। ওর নিষ্পাপ মুখ দেখলে যেন আমার সবই এলোমেলো হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে, এখনো ভালো মন্দ কিছুই বুঝতে শিখেনি। তার কাছে মনে হয় সে যে অবস্থায় বন্দী হয়ে আছে এটাই তার দুনিয়া। এর বাইরেও যে কত কিছু আছে বা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তার ব্যাপারে বিন্দু মাত্র ধারণা নেই তার। আমি কাকে বাঁচাবো, মানুষকে না নিজের একটাই নিষ্পাপ মেয়েটাকে? মানুষকে না নিজের একটাই নিষ্পাপ মেয়েটাকে? তোমাকে এসব বলে দিচ্ছি, এটাও হয়তো আজ না কাল তার কানে পৌঁছেই যাবে। আমার যা হবে হোক, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, আমার এইটাই চাওয়া। সে এই কুৎসিত মানুষদের ভিড় থেকে বেরিয়ে সুন্দর মনের মানুষের সাথে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করুক, সুখে শান্তিতে থাকুক, এইটাই চাই আমি। সে জানুক এই বন্দি জীবনের বাহিরে সুন্দর একটা জীবন আছে। আমি যতটুকু জানি তা তোমায় বলে দিয়েছি। সব কিছু সত্য হলেও এসবের কোনো প্রধান নেই আমার কাছে। সব কিছু সত্য হলেও এসবের কোনো প্রমাণ নেই আমার কাছে। আমি জানি না তুমি কতটুকু বের করতে পারবে, তবুও তোমায় আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে কিছুটা হলেও তুমি করতে পারবে। দেশের অসহায় মানুষদের বাঁচাও, আমার মেয়েটাকেও বাঁচাও। আমি চাই সে এসবের থেকে বের হয়ে সুন্দর একটা জীবন পাক। আর বিশেষ করে তুমি নিজের সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করবে। ওদের বিরুদ্ধে কেউ গিয়ে কয়েকদিনের বেশি থাকতে পারে না। ওর সাথে সাথে তোমার মতন একটা কম বয়সী ছেলে আছে যার দৃষ্টি ইগলের ন্যায় তীক্ষ্ণ। নাম জানা নেই আমার, এমন অনেক মানুষ আছে যারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ছদ্মবেশ আমাদের সাথে মিশে আছে। ওদের দৃষ্টি থেকে দূরে থাকবে সবসময়। মনে রেখো, একটা হিংস্র প্রাণী ভর্তি জঙ্গলে তুমি পা রেখেছ। পুরোটা পড়ে চুপচাপ কিছুক্ষণ বসেছিল রাজ। নির্জনের ব্যাপারে সে তথ্য পেয়েছিল যে এসবের সাথে কিছুটা জড়িত সে, তাই সন্দেহজনকভাবেই রাজ ওই বাড়িতে পা রাখা। প্রকাশ্যে দেশের মানুষদের উপকার করা মানুষটাই যে গোপনে সেই মানুষদের নিয়ে রমরমাট ব্যবসা করছে, এটা তার ধারণার বাইরে ছিল। এরই মাঝে মনে আরেকটা প্রশ্ন আসে, তা হলো আরোহীর মায়ের কথায় কতটুকু সত্যতা আছে? এমন তো হতে পারে সে নিজের স্বামীর দলেরই লোক হয়ে রাজের কে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তবে আরোহীর মনে কোনো প্যাঁচ নেই, সেটা এতদিনে তার সাথে থেকে ভালোই বুঝতে পেরেছে রাজ। আরোহীর একদিন তাকে বলেছিল তার মা তার বাবাকে ভয় পায়, সবসময় একটা আতঙ্কে থাকে, সে কিছু একটা লুকাচ্ছে বাট তাকে বলছে না। আরোহীর কথা অনুযায়ী তার মায়ের কথাগুলোই হয়তো সত্য হতে পারে, তবুও এক্ষেত্রে আগে কিছুটা সত্যতা যাচাই করাটা বেশ জরুরি। পরদিন নিলয় গিয়ে রুশানকে নিয়ে আসে এই বাসায়। সাদামাটাভাবে নিবিড়ের বিয়েটা আপাতত সম্পূর্ণ করে রেখে পরে সে প্রতিষ্ঠিত হলে একেবারে নিজের বাসায় তুলে নিয়ে যাবে নীলাকে। বন্ধুমহল আজ প্রথম একজনের বিয়ে, ব্যাচেলর লাইফ থেকে হঠাৎ একজনের বিয়ে হয়ে যাবে তা হয়তো ধারণাতেই ছিল না তাদের। নিবিড়ও হয়তো জানতো না এভাবেই হুটহাট তার জীবনের সাথে নির্দিষ্ট কোনো মেয়েকে জড়িয়ে যাবে। গতকাল সারা রাত জুড়ে ফেসবুকে অনেক আইডি ঘুরেছে নিবিড়। ফারিয়া ইসলাম, ফারিয়া আক্তার এসব নাম সার্চ দিয়ে সেই ফারিয়ার আইডি খুঁজে বের করার চেষ্টা করল সে, কিন্তু এমনটা খুঁজে পেল না। সেদিন ফারিহার থেকে তার ঠিকানাটা জেনে নিলে হয়তো আজ ফারিহার বাবা মায়ের সাথে দেখা করে একটা বিষয়ে শিওর হতে পারত। নিবিড়ের অস্থিরতার কারণটা হলো ফারিহার হারানো ভাইয়ের বিবরণের সাথে অনেক কিছু মিল আছে তার। নিবিড়ের ভিতরে উত্তেজনাটা হতেও তো পারে তারাই তার বাবা মা, সম্ভাবনা কম হলেও এমনটা হতেও তো পারে। যদি তার ভাবনাটা সত্যি হয় তাহলে একটা আফসোস থেকে যাবে। জীবনে বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ সময়ে
তার বাবা মা বোন কেউই তার সাথে নেই। নানান আয়োজনে কেটে গেল দিনটা। সন্ধ্যার পরই শুরু হবে অনুষ্ঠান। সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু সন্ধ্যার পর থেকে নীলাকে কোথাও খুঁজে পাচ্ছে না কেউই। ফোন দিলেও দেখে ফোন বন্ধ। আজব ব্যাপার, বিয়ের দিন মেয়েটা কোথায় গেল? সন্ধ্যা পেরিয়ে রাত হলো, মেহমান সব বাসায়, কিন্তু নীলার কোনো খোঁজ নেই। টেনশন বেড়েই চলেছে। নিবিড় যেন পাগল পাড়া হওয়ার পথে। আজ একের পর এক ঝামেলা শেষ করে আজ একেবারে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার দিনই আরেক ঝামেলা তৈরি হলো। একজন বলে উঠে কথাটা আরেকজন বলে, ওদের তো প্রেমের সম্পর্ক, বিয়ে হচ্ছে, তাহলে পালাবে কেন? এমন নানার প্রশ্নে ভিড়ে চুপ করে আছে নিবিড়ার বাবা ও বাকিরা। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। মেহমানরা সব চলে গেছে নিজেদের বাসায়। যেখানে কোণে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে, সেখানে থেকেই বা কি লাভ? সময় নষ্ট। নীলার ফোনটা পাওয়া গেছে তার রুমের বালিশের পাশে। নীলা কি সত্যি পালিয়ে গেছে, নাকি এখানেও কোনো ধোঁয়াশা আছে তা বুঝতে পারছে না কেউ। এরই মাঝে আচমকা টনক হলো তুষারের। নীলা বলেছিল তাদের শান্তিতে থাকতে দিবে না এদের। মেয়েটা এমনিতেও সুবিধার না। দ্রুত নীলার ফোনে কল দেয় তুষার। একবার কল করতে রিসিভ করে হাহা করে হেসে ওঠে তুষার। এতক্ষণে বুঝতে পেরেছি সব? বলেছিলাম না আমার জীবন নষ্ট হলে আমি সবার জীবন এলোমেলো করে দিব। বিয়ে তো ভেঙে গেছে, তাই না? তার আগে কটমট করে বলে, নীলা কোথায়? নীলা আবার হেসে বলে, এখনো ভালোই আছে, তবে ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তোরা আমার কথা শুনবি। পাশ থেকে রাজ আগ বাড়িয়ে তুষারকে জিজ্ঞেস করে কি হয়েছে। তুষার ফোন সরিয়ে রাজের দিকে চেয়ে বলে, নীলাকে কিডন্যাপ করেছে নীরা মেয়েটা। বলছে তার কথা মতো না চললে সব খারাপ হয়ে যাবে। কথা শুনে নিবিড় যেন খেপে উঠল। রাজ তাকে আঙ্গুলের ইশারায় তাকে চুপ থাকতে বলে। তুষারের দিকে চেয়ে বলে, ও কি চাই সেটা জিজ্ঞেস করো। তুষার স্পিকার অন করে আবার জিজ্ঞেস করলো। নীরা বলে, বেশি কিছু না, আগামীকাল সন্ধ্যার মাঝে নিবিড় আমাকে বিয়ে করলে নীলা ঠিকঠাক থাকবে, নয়তো নীলাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে বল নিবিড়কে। পাশ থেকে নিবিড় রাগে গলায় বলে, প্রয়োজনে এই মেয়েকে খুন করে আমি এবার সত্যিই জেলে যাব। নিবিড়কে আবার থামিয়ে দিল রাজ। এরই মাঝে নীরা বলে, তুষার পাশে কি নিবিড় কথা বলছে? তাকে ফোনটা দে তো। এবার শান্তভাবে বলে, তাকে দিতে হবে না, নিবিড় তোকে বিয়ে করবে যদি নীলার কোনো ক্ষতি না করিস। নিবিড় একটু চমকালেও রাজ তাকে রিল্যাক্স থাকতে বলে। ইশারায় বুঝালো সব ঠিক হয়ে যাবে। নীরা আবার বলে, আগামীকাল সন্ধ্যার মাঝে আমার সাথে দেখা করতে বল তোর বন্ধুকে, নয়তো নীলাকে জ্যান্ত পাওয়ার আশা ছেড়ে দিতে বল। একটা মেয়েকে বাড়ি থেকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল এটা কারো মাথায় ধরছে না। তাও আবার কিডন্যাপার আর কেউ না, সেও একটা মেয়ে। ছেলে হলেও মানা যেত। নীলার রুমে গিয়ে নীলার ফোনটা হাতে তুলে দেখে নেয় নিবিড়। দেখে নীলার ফোনে লাস্ট কলটা এসেছিল 6:15-তে, মানে সন্ধ্যার সময়। নাম্বারটা আননোন হলেও তাদের মাঝে কথা হয়েছিল। ফোনটা হাতে নিয়ে রাজ ও রুশানের পাশে গিয়ে বসে নিবিড়। বিষণ্ণ মনে বসে আছে ফ্লোরের দিকে চেয়ে। পাশে তুষার তাদের মাঝে কথা বলছে। নীলাকে তো বলে দিলাম নিবিড় তাকে বিয়ে করবে, বলেছি এই জন্য যে সে যেন নীলার কোনো ক্ষতি না করে, কিন্তু শেষে কি হবে? পাশ থেকে রাজ বলে, নাম্বার ট্র্যাক করার কথা শুনলে তাদের দিকে তাকায় নিবিড়। নীলার ফোনের স্ক্রিন অন করে বলে, তুষার 6টার পর নীলার ফোনে একটা কল এসেছিল, কথাও হয়েছে তাদের। এরপর আর কোনো কল নেই। বলে, তো এটা দিয়ে কি হবে? পাশ থেকে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় রুশান বলে, ব্যাপারটা এমনও হতে পারে যে নীলাকে ফোন করে কিছু বলে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছে, নয়তো বাড়ির ভেতর থেকে তো আর এতগুলো মানুষের সামনে দিয়ে নিয়ে যাওয়া সহজ কথা না। ফরিদা আন্টি বলে, হতে পারে নাম্বারটা সেই কিডন্যাপারের। রুশান আবার বলে, যদি প্রফেশনাল কিডন্যাপার হয় তাহলে এমন বোকামি করতে যাবে না, তবুও একবার ট্রাই করাটা ভালো হবে। নাম্বারটা ট্র্যাক করে দেখে বেশি দূরে নয়, এখান থেকে 9 কিলোমিটার দূরেই আছে লোকটা। তুষার, নিবিড় ও নিলয় বেরিয়ে যায় জায়গাটার উদ্দেশ্যে। রুশান, ফরিদা আন্টিও ও নীলার বাবাকে নিয়ে বাসায় রইল রাজ। জায়গাটা যাচ্ছে তার সন্দেহজনকভাবে। নীলাকে ওইখানে পাওয়া যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে। জায়গাটায় পৌঁছে একটা বাড়ি আর দোতলায় লাইট জ্বলছে। বাড়ির সামনে কয়েকটা নারকেল গাছ আছে। তুষার বাড়িটার দিকে চেয়ে বলে, লোকেশন অনুযায়ী তো এই বাড়িটাই। নিলয় পকেটে হাত গুজে বলে,
হুট করে ঢুকে যাওয়ার আগে জানতে হবে নীলা এখানে আছে কি নেই। তুষার অবাক ভঙ্গিতে কিভাবে জানবো এটা জিজ্ঞেস করলে নীলয় বলে, দোতলার লাইট জ্বলছে দেখছিস? মাঝে মাঝে রুমে কেউ হাঁটাহাঁটি করার ছায়াও দেখা যাচ্ছে। হয়তো নীলাকে ওখানে রেখেছে, নয়তো অন্য কোনো কিছু অবশ্যই হচ্ছে ওখানে। তুষার আবার বলে, কিভাবে দেখবো কি হচ্ছে? নীলয় এক নজরে নারকেল গাছটার দিকে চেয়ে বলে, যেহেতু নিবিড়ের কাজে এসেছি সেহেতু নিবিড় জটপট করে নারকেল গাছে উঠে জানালা দিয়ে দেখবে। কিরে নিবিড়, গাছে উঠতে পারিস? তুষার আবার বলে, বেচারা এমনিতেও অনেক টেনশনে আছে। গাছে আমি উঠেছি, ছোটবেলায় গ্রামে থাকতে কতদিন ল্যাংটা হয়ে গাছের উপর উঠে পুকুরে লাফ দিয়েছি তার হিসাব নেই। তোরা শুধু লক্ষ্য রাখবি কেউ চোর চোর বলে মারতে আসে কিনা। কিছুক্ষণ পর গাছ থেকে নেমে জুতা পায়ে দিয়ে তুষার হাঁপাতে হাঁপাতে বলে, রুমের ভেতর কাউকে বেঁধে রেখে দুজন রুমে হাঁটাহাঁটি করছে, তাই গ্লাসের কারণে পরিষ্কার দেখতে পাইনি। নীলা আর কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকে গেল। দরজায় কয়েকবার টোকা দিতে একজন এসে দরজা খুলে তাদের তিনজনকে দেখেই বলে ওঠে, কারা আপনারা, এখানে কি চাই? নীলয় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে, তুই যে বলদ তা তোর চেহারাতেই লেখা আছে রে ভাই। নয়তো কেউ কিডন্যাপিং এর সময় ব্যবহৃত ফোন সাথে রাখে না, আর চালাক হলে আমাদের। রুমের দরজা বন্ধ করে দিল নিলয়। নিবিড় গিয়ে নীলার হাতের বাঁধন খুললে নিলয় হাত বাড়ায় দড়িগুলো তাকে দেওয়ার জন্য। নিবিড় চুপচাপ দড়িগুলো নীলয়ের হাতে দিলে নিলয় সেগুলো ভাঁজ করে ছোট্ট একটা বেল্টের মতো বানায়। তুষারকে বলে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে, কেউ যেন বের হতে না পারে। আর নিবিড়ও নীলাকে বেলকুনিতে পাঠিয়ে ওই দরজাটা বন্ধ করে দেয়। দড়িগুলো শক্ত করে ধরে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, ফ্লোরে বসে পড়, আর আমি যা যা বলবো সব করবি। দুটো ছেলের মাঝে একজন রেগে বলে ওঠে, অনেকক্ষণ ধরে দেখছি তোর হিরোগিরি, বেশি হিরোগিরি দেখাতে আসবি তো। আর কিছু বলার আগে নিলয় দড়িগুলো দিয়ে বেধরম পেটাতে থাকে ছেলেগুলো দুটোকে। তুষার দরজা ধরে দাঁড়িয়ে আছে যেন ছেলেগুলো রুম থেকে বের হতে না পারে। আর নিবিড় নীলা বেলকুনিতে দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে চেয়ে আছে। নীলার দরজা বন্ধ করে মারার দৃশ্যটা দেখছে। ছেলে দুটোকে বেশ কিছুক্ষণ পেটানোর পর শান্ত হয়ে চেয়ার টেনে তাদের সামনে বসে নিলয়। ছেলে দুটো ক্লান্ত শরীর নিয়ে নিলয়ের দিকে চেয়ে আছে, দুহাত জোর করে বলে, ভাই আমরা জীবনেও এই কাজ করিনি। নীরা নামের একটা মেয়ে আমাদের টাকা দিয়ে বলেছে মেয়েটাকে তুলে এনে শুধু আটকে রাখতে, আমরা শুধু তাই করেছি। নীলা শান্ত হয়ে বলে, এখন আমি যা যা বলবো চুপচাপ তাই করবি। তুষার দরজা খুলে দিলে নিবিড় ও নীলা বেলকুনি থেকে রুমের ভেতরে আসে। নিলয় ছেলে দুটোর সাথে কথা বলছে। নিবিড় অবাক চোখে তুষারের দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে, ভাই নিলয়ের কাছে মাঝে মাঝে এত সাহস আসে কোথা থেকে? এমনি তো ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তুষার কিছুটা ভেবে নিবিড়ের দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় নিলয়ের উপর মাঝে মাঝে জিনে আসর করে। তুমি চাওটা কি? কোনো ছেলেই অন্যের বাচ্চাকে নিজের বলে মেনে নিবে না। নিবিড় তোমাকে ভালোবাসলেও তা ভিন্ন কথা ছিল, কিন্তু যেখানে ভালোবাসাই নেই সেখানে অন্যের বাচ্চা সহ তোমায় মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। নীরাকে সামনে বসিয়ে রেখে খুব শান্তভাবে কথাটা বলে রাজ। নীরা কিছুক্ষণ চুপ থেকে বলে, তো আমি কি করব বলেন? আমার আর কি করার আছে? আমি প্রেগনেন্ট জানার পর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আজ অবধি একটা বারও খোঁজ নেয়নি তারা। আজ আবার বলে, একটা মেয়ে কোন পর্যায়ে চলে গেলে তার ফ্যামিলি তার সাথে এমন করে সেটা কি কখনো ভেবে দেখেছো? নীরা আবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার ভেতরও আরেকটা জীবন বেড়ে উঠছে, যার কারণে এমনটা হয়েছে। সে নিজেই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আমার প্রথম বেবিটাকে পৃথিবীর আলো দেখাতে চাই। তার জন্য আমার লাইফে কারোর সাপোর্ট প্রয়োজন, কিন্তু আমার পাশে কেউ নেই। আজ আবার বলে, তোমার জায়গায় তুমি সঠিক হলেও সময়টা ভুল ছিল। দোষটা কারো নয়, তোমারই। তুমি তার প্রয়োজন ছিলে, প্রিয়জন নয়। প্রয়োজন শেষ, তোমাকেও আর দরকার নেই। বিয়ের আগেই তুমি মোহে পড়ে যেমনটা করে এখন পস্তাচ্ছ। তা কি আর কিছুটা সময় অপেক্ষা করে দুজন বিয়ে করে তারপর যাই হোক, তখন কি সে তোমায় ছেড়ে যেত? আর ছেড়ে গেলেও তোমার ফ্যামিলির সাপোর্ট পেতে তুমি। ফ্যামিলির কখনো তোমার খারাপ চাইবে না। প্রয়োজন আর প্রিয়জনের পার্থক্য বুঝেই জীবনসঙ্গী বেছে নিতে হয়। নীরা এবার নিচের দিকে তাকিয়ে কেঁদে বলে ওঠে, রাজ আমারও আমার বাচ্চার দায়িত্ব কে নেবে? কোথায় যাব আমি?
কিছুটা নীরব থেকে বলে। ওই ছেলের নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? নীরা তৎক্ষণাৎ ফোন নাম্বার বের করে ও অ্যাড্রেস দিল রাজের কাছে। রাস্তা নিয়ে বলে, ওই ছেলের ব্যাপারে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব করব আমি। ছুঁড়ে ফেলে দেওয়া দূরে থাক, বাপ ডেকে বিয়ে করবে তোমাকে। এরপর তোমাদের পার্সোনাল লাইফে ভালো হলে তো ভালো, আর খারাপ হলেও তো তা তোমার দোষের কারণেই হবে। মনে রেখো, কিছু ভুল শোধরানোর মতো না, তবে ভুলগুলো করার আগে ভেবেচিন্তে করলে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাজ। তুষার, নিবিড় ও নীলা। নীলাকেও নিয়ে যাচ্ছে সাথে। আর যাই হোক, মেয়েটা ভুল করে এখন বিপদে পড়েছে। মানুষ হিসাবে হলেও সাহায্য করাটা উচিত, জরুরি। সকালে তুষারের ফোন পেয়ে এখানে এসেছিল রাজ। তার আগে নির্জনের জরুরি ফোন পেয়ে কাজের বায়নায় দিয়ে চলে গেল নীলয়। রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তারা। নীলার হাতটা শক্ত করে ধরে আছে নিবিড়, যেন ছাড়লেই হারিয়ে যাবে। তুষার তাদের হাত দুটোর দিকে চেয়ে একটু মুচকি হাসি দিলাম। কখনো কখনো খুশি থাকার জন্য নিজের লাভের প্রয়োজন হয় না। প্রিয় মানুষগুলো হ্যাপি আছে, এটা দেখলেই মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। কিছুক্ষণ পর তুষার একটা গাড়ি ডেকে নিয়ে আসলো, তাতে সবাই উঠে গেল। নীলাকে ভেতরে বসিয়ে নিবিড় উঠতে যাবে, এমন সময় একটা রিস্কা থাকা মেয়ের উপর নজর পড়ে তার। মেয়েটা তাহলে এই এলাকায় থাকে। কিছুক্ষণের জন্য দৃষ্টি থমকে যায় নিবিড়ের। এক হাত বাড়িয়ে আচমকাই ডেকে ওঠে, ফারিয়া।